বাসর ঘরে কোনো রকমে প্রবেশ করেই ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে তারপর মাথা থেকে পাগড়িটা খুলে টি টেবিলের উপর রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে এই মুহূর্তে খুব বেশি অসহায় আর অনুভূতিহীন মনে হয়েছে, কারণ আজকে জোরপূর্বক আব্বু দ্বিতীয় বিয়েটা ওকে করিয়ে ফেলল। আব্বু তার বন্ধুর মেয়ের সাথে এক প্রকার জোর জবরদস্তি করে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়েটা করতে ছেলেকে বাধ্য করেছিল। প্রথম স্ত্রী থাকা অবস্থাতেও দ্বিতীয় কাউকে বিয়ে করতে হবে, জীবনে এরকম কিছু কল্পনাতেও আসেনি ঈশানের। দ্বিতীয় বিয়ের কারণ ছিল প্রথম স্ত্রীর গত 1 বছর যাবৎ কোনো হদিশ নেই। যাকে ভালোবেসেছিল, যাকে ভালোবেসে খুব বেশি আপন করে নিয়েছিল, পরিবারের কথার বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে বিয়ে করেছিল। আব্বু আম্মু যখন বিষয়টা জানতে পারে তখন ছেলে আব্বু আম্মুর অনুমতি নিলেও আব্বু ওকে বিয়ে করতে বারণ করেছিল, কারণ আব্বু তার বন্ধুর মেয়েকেই ওর বউ করার জন্য অনেক আগে থেকেই কথা দিয়ে রেখেছিল। অন্যদিকে ঈশান নিজের ভালোবাসার মানুষ, যাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল, তাকে বিয়ে করার জন্য আব্বু আম্মুর কাছে বিয়ের কথাটা বললে তখন আব্বু সরাসরি না করে দেয়। তখন আম্মুর পরামর্শে ভালোবাসার মানুষটাকে অর্থাৎ সিনথিয়াকে বিয়ে করেছিল। সিনথিয়া ঈশানের কলেজের সিনিয়র ক্রাশ ছিল, আর মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী, তাই অসংখ্য ছেলে ওর পিছনে পড়েছিল। তারপরও সিনথিয়া কাউকে পাত্তা দিত না, কিন্তু অসম্ভবভাবে ঈশানের প্রতি মেয়েটার এক প্রকার ভালো লাগা কাজ করেছিল, কারণ ঈশানের কাজে কর্মে এবং মানুষের প্রতি সহায় সদ্ব্যবহার দেখে মেয়েটা মুগ্ধ হয়েছিল। ঈশান ওকে ফলো করতে আরম্ভ করলে মেয়েটা বুঝতে পারে, আর সেদিন নিজে থেকে বলেছিল, কাপুরুষের মতো সবসময় পেছনে পেছনে না ঘুরে যদি ভালোবাসার কথা বলাই থাকে কিংবা প্রপোজ করার থাকে তাহলে সেটা করে দিতে পারো। সিনথিয়া ঈশানের থেকে 1 ব্যাচ সিনিয়র, বয়সে 1.5 থেকে 2 বছরের বড় হবে, তাই ঈশানের সাহস হচ্ছিল না বলতে। কিন্তু মেয়েটার এরকম হঠাৎ করে কথার কারণে ঈশান খানিকটা হকচকিয়ে যায়। পরদিন বন্ধুদের পরামর্শে মেয়েটাকে ডেকে প্রপোজ করে দিলে দুজনের প্রেম ভালোবাসার সম্পর্ক চলতে থাকে। 6 মাস যাবৎ দুজনের রিলেশন চলছিল। তারপর সিনথিয়ার বাসা থেকে পাত্রপক্ষের সাথে কথা বলা হলে মেয়েটা কান্নাকাটি করে ঈশানকে বলেছিল জীবনের প্রথম ভালোবাসাকে হারাতে চায় না, তাই আব্বু আম্মুর সাথে এসব কথা বলেছিল। তারই মেয়েটাকে নিয়ে যত গণ্ডগোল বাঁধে। আব্বু নারাজ ছিল সিনথিয়াকে বউ করার জন্য, কিন্তু মেয়েটা যে কতটুকু সুন্দর, কতটুকু ওনার ছেলের বউ হিসেবে পারফেক্ট, সেটা আব্বু একটাবারও জানতে চায়নি। উল্টো নিজের বন্ধুর কথা, অর্থাৎ তার সাথে যে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন সেটার কথা ঈশানকে জানালে ছেলেও নাকচ করে। আর তখনই বাসা থেকে বেরিয়ে গিয়ে 1 সপ্তাহের মধ্যে সিনথিয়াকে বিয়ে করে বাসায় এনেছিল। আব্বু প্রথমে বিয়েটা মানতে চায়নি, পরবর্তীতে মেয়েটার এরকম সুন্দর মন মানসিকতা আর ভালো ব্যবহার দেখে আব্বু আম্মু মুগ্ধ হয়েছিল, মেনে নিতে আরম্ভ করেছিল। কিন্তু ছেলেটার কপালে যেন সুখটা বেশি দিন সইল না। 1 বছরের মাথায় সেদিন মেয়েটার পাগলামিতে ওকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিল ঈশান। তারপর সেখান থেকে ফেরার পথে গাড়িতে ডাকাতি হয়। সেদিন ঈশান সিনথিয়াকে নিয়ে গাড়ি থেকে পালানোর সময় ডাকাত দলের লোকজন ঈশানের মাথায় আঘাত করে। ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর তারপর থেকে সিনথিয়ার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর সবাই ভেবেই নিয়েছে মেয়েটার সাথে ডাকাতগুলো বাজে কিছু করেছে, যার জন্য মেয়েটা এখন আর বেঁচে নেই, আর হয়তো সুইসাইড করেছে, ওই রাতেই মারা গিয়েছে। মেয়েটা এসব ভেবে ঈশান পাগল হয়ে গিয়েছিল। তারপর যখন ফিরে আসে তখন বুঝতে পারে কোনো এক হসপিটালের মধ্যে বেডে শুয়ে আছে। ঈশান সিনথিয়ার জন্য অনেক কান্নাকাটি করেছিল, মেয়েটাকে আর কোথাও পাওয়া যায়নি। ঈশান পুরো বাংলাদেশ চষে ফেলেছিল আর খুঁজেছিল, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর পায়নি। হারিয়ে ফেলেছিল নিজের একমাত্র আর সর্বপ্রথম ভালোবাসা, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সারাটা জীবন। কিন্তু সেই মেয়েটা যখন ওর থেকে দূরে সরে যায়, সিনথিয়াকে হারিয়ে ঈশানের লাইফে নেমে এসেছিল কালো অন্ধকার। কয়েকটা দিন তো বাসা থেকেই বের হয়নি। তারপর অনেক দিন পরই স্বাভাবিক লাইফে ফিরে আসছিল। আম্মুর কান্নাকাটিতে ফিরতে শুরু করে। তখনই আব্বু আবারও জোরপূর্বক ওকে বিয়ে করানোর চেষ্টা করে। আব্বু 6 মাস যাবৎ যখন ছেলেকে বলে আর জোর করেও রাজি করাতে পারছিল না, তখন ঈশানকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে।
আর বলতে থাকে যে মরার আগে এটাই নাকি তার একমাত্র ইচ্ছে, যেহেতু প্রথম বউ আর বেঁচে নেই তাই যেন বিয়েটা করে নেয়। ঈশান মানতে নারাজ ছিল যে সিনথিয়া আর বেঁচে নেই। ছেলেটা ভাবতো সিনথিয়াকে কোনো দিন ওকে পেয়ে যাবে, তাই ঈশান কাজের ফাঁকে ফাঁকে নানান জায়গায় মেয়েটাকে খুঁজে বেড়ায়। এদিকে ওদিকে নিজের একমাত্র ভালোবাসাকে খুঁজতে আরম্ভ করে ঈশান, কিন্তু কোথাও কোনো হদিশ পায়নি। তারপর আমর কান্নাকাটিতেও এক প্রকার বিয়েতে বাধ্য হয়েছে, আর আজকে অনেক আনুষ্ঠানিকতার সহিত দ্বিতীয় বিয়েটা ওকে করতেই হলো, কারণ আব্বুর এরকমই জোর জবরদস্তি ছিল। মেয়েটা কি তাহলে জেনে শুনে ওকে বিয়ে করেছে কিনা? ঈশানের সন্দেহ আছে এই মেয়েকে কখনো ভালোবাসতে পারবে না বলে। তাছাড়া এই মেয়েটাই বা কী করে ওর সম্পর্কে সব জানাশোনার পরেও বিয়েটা করলো? এবার ঈশানের মনে যখন কৌতূহল সৃষ্টি হচ্ছিল তখনই ঈশান মেয়েটার পাশে বসলো। পুরোনো দিনের স্মৃতিগুলো ভেবে খুব বেশি খারাপ লাগছিল, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মেয়েটা এখনও ঘোমটা দিয়ে বসে আছে। ঈশানের ইচ্ছেও নেই মেয়েটার মুখটা দেখার জন্য। আব্বু আম্মু বলেছে মেয়েটাকে নাকি সিনথিয়ার মতোই সুন্দরী, ওকে দেখলে হয়তো সিনথিয়ার কথাটা এখানে মনে পড়বে না। কিন্তু ভালোবাসা কি আদৌ কখনো ভোলা যায়? তাই ঈশানও সেই ভুলতে পারেনি। সিনথিয়ার থেকে যদি এই মেয়ে হাজার গুণেও সুন্দরী হয়, তারপরেও ঈশানের কাছে সিনথিয়া জীবনের সবচেয়ে দেখা সুন্দরী মেয়ে, আর যাকে ভালোবেসেছিল বুক দিয়ে, যাকে আগলে রাখতে চেয়েছিল। এবার ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আপনি হয়তো জানতেন আমার আগেও একবার বিয়ে হয়েছিল, আর যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। ঈশানের সামনে বসে থাকা মেয়েটা আপুর বন্ধুর মেয়ে, যাকে কিনা ঈশান কখনো দেখেনি। মেয়েটা ওকে দেখেছে কিনা সেটা ঈশান জানে না, তবে মনে হচ্ছে মেয়েটা ওকে আগে দেখেছে। ঈশানের কথাগুলো শেষ হতেই সাহারা এবার মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। যদি জানতেই আমি ভালোবেসে আগে বিয়ে করেছিলাম, আর তাকে এত ভালোবাসার পর আপনাকে কি করে ভালোবাসবো একটাবার ভাবতে পারলেন না? এত কিছুর পরও আপনার আমাকে বিয়ে করার ইচ্ছে হলো কিভাবে? আজকালকার দিনের মেয়েরা যেখানে জানতে পারে ছেলের আগে কোনো রিলেশন আছে কিংবা কোনো রিলেশন থাকলে তাকে বিয়ে করতে চায় না, সেখানে একজনের বউ থাকা সত্ত্বেও আপনি কিভাবে বিয়ে করতে রাজি হলেন আমি ভাবতেই পারছি না। আমি আব্বুর কথাতেই বিয়েতে রাজি হয়েছি। তাছাড়া আপনার সাথে অনেক আগে বিয়ের কথা বলা হয়েছিল। আপনার বিয়ে হয়েছে তাতে কি? আপনার স্ত্রী তো এখন আর নেই, তাই আমি ওসব কথা তুলতে চাইছি না। যদি কখনো আপনার মনে হয় আপনি আমাকে ভালোবাসতে পারেননি, তাহলে আমি আপনার লাইফ থেকে চলে যাব। আব্বু আম্মুকে আমি কথা দিয়েছিলাম তারা যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করে নেব, তাই আপনাকে বিয়েটা করতে রাজি হয়েছে। এমন না যে কেউ দ্বিতীয়বার বিয়ে করে না। আর আপনি আপনার স্ত্রীকে খুঁজেছেন সেটা ভালো কথা, কিন্তু দিন শেষে আমি আশায় থাকবো যে আপনি আমাকেই ভালোবাসবেন। জানি না কখনো পারবেন কি না, তারপরেও আমার আশা আকাঙ্ক্ষা আর সব কিছু জুড়ে আপনিই থাকবেন, কারণ আমি চাইবো আপনি নিজে থেকে ভালোবাসে আমার কাছে আসেন। আমি জানি আমার এসব আশা কখনোই পূরণ হবে না, তারপরেও যদি আপনার ইচ্ছে হয় আপনি আমাকে ভালোবেসে আগলে নিতে পারেন। আমি এই আশাই থাকবো ঈশান। আমি জানি না আপনাকে এই মুহূর্তে কি কথা বলবো, তারপরও আপনার সাথে রাগ দেখালে কাপুরুষের মতো পরিচয় দেওয়া হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজনকে ভালোবাসার পর আরেকজনকে ভালোবাসতে পারবো না, সেটা আপনি খুব ভালো করেই জানতেন। তারপরে কেন আমায় বিয়ে করলেন আমি জানি না। শুধুমাত্র আব্বু আম্মুর কথার ভিত্তিতে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলেন। জানতেন যে সে তার স্ত্রীকে নিজের থেকে বেশি ভালোবাসত, তাহলে তার লাইফে দ্বিতীয় স্ত্রী হয়ে আসলে সে আপনাকে ভালোবাসতে পারবে না সেটা জানা থাকলে আপনি কি করে আমাকে বিয়ে করলেন আমি বুঝতে পারছি না। ভালোবাসা ছাড়াও অনেকেই সংসার করে। অ্যারেঞ্জ ম্যারেজগুলোতে তো কিন্তু অনেক বেশি ভালোবাসা না থাকার সম্ভাবনাটাই বেশি থাকে। আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলেও যে তাদের মাঝে ভালোবাসা থাকে তেমনটা কিন্তু নয়। তারপরেও তারা দিব্যি সংসার করে। আমি না হয় তেমনটাই ভেবে আপনার সাথে থেকে যাওয়ার চেষ্টা করব সারা জীবন। জানি না আপনি আমাকে আপনার বাড়িতে আপনার লাইফে একটু ঠাঁই দিবেন কি না, তবে আমি চেষ্টা করব আপনার ভালোবাসা পাওয়ার। আপনি ভালো না বাসতে পারলে অন্তত দায়িত্ব ভেবে তো আমাকে নিজের লাইফে একটু রেখে দিতেই পারেন। আমি এখনও আশা করি আমার প্রথম স্ত্রী আমার কাছে ফিরে আসবে। আরও ফিরে আসলে আপনি কি করবেন তখন? সিনথিয়া তো মারা যায়নি, ও যদি মারা যেত তাহলে না হয়
আমি এইসব কথা ভেবে দেখতাম, তাহলে আমার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করবেন সেটা কখনো ভাবতে পারিনি। আমি চাই না তিনি মারা যাক কিংবা তেমন কিছু হোক। আপনার যদি খুব বেশি আমাকে নিয়ে সমস্যা হয় কিংবা তিনি ফিরে আসেন, তাহলে আমি নিজে থেকেই নিজের ইচ্ছাই চলে যাব। আর যেদিন জানতে পারবো যে আপনি আর আমাকে চান না কিংবা আমাকে আপনার পক্ষে সহ্য করা আর সম্ভব হচ্ছে না, সেদিন নিজে থেকেই আপনার থেকে দূরে সরে যাব। আর যদি আপু ফিরে আসে, তাহলে আর আমার কোনো প্রয়োজনই বাড়িতে কিংবা আপনার লাইফে তো থাকবে না। আর এমনিতেও আমি বুঝতে পারছি আপনি আমায় ভালোবাসতে পারেন না, তারপরেও বাড়িতে একটু জায়গা তো দিতেই পারেন। আব্বুর কথা রাখতে গিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তাছাড়া অজানা একটা ছেলেকে বিয়ে করলে এটুকু জানতে পারতাম না যে কোথায় কি করেছে কিংবা কি করে এসেছে। কিন্তু আপনার সম্পর্কে আমি সবটাই জানি, কারণ গত 3-4 বছর যাবৎ আপনার সাথে বিয়ের কথা চলছিল। তারপর যখন আপনি বিয়ে করে নিয়েছিলেন, আমি সবটাই জানতাম। আমি ভেবেছিলাম এবার অন্তত আব্বু আর আপনার সাথে বিয়ের কথা বলবে না, কিন্তু আপনার স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে আবারও বিয়ের কথাটা চলছিল। আব্বু বারণ করেছিল আপনার আব্বুকে, কিন্তু আঙ্কেল শোনেননি। আঙ্কেল বলেছিল যে যদি আপনার স্ত্রী ফিরে আসে তখন দেখা যাবে, আর যদি ফিরে আসার মতো হতো তাহলে 6 মাস 1 বছরই ফিরে আসতো। আমার বিশ্বাস সিনথিয়া ফিরে আসবে, কারণ আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার মন বলছে ও খুব শীঘ্রই ফিরে আসবে, দেখবেন। সে না হয় বুঝতে পারলাম, আর আমি নিজেও চাই সে যেন ফিরেই আসে, কারণ এরকম একজন ভালোবাসার মানুষ পাওয়া আজকালকার দিনে খুবই ভাগ্যের ব্যাপার। যে একটা বছর যাবৎ তার স্ত্রীকে খুঁজে যাচ্ছে, যেখানে মানুষ স্ত্রী মারা গেলে 2-4 দিনেই অন্যজনের পিছনে ছুটতে আরম্ভ করে, দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করে, সেখানে আপনি গত একটা বছর যাবৎ তার জন্য অপেক্ষা করে আছেন। আমার মনে হয় আঙ্কেল আন্টি আপনাকে যদি জোর না করতো, তাহলে আপনি আর দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করতেন না। যাই হোক, সে যদি ফিরে আসে আমি আপনাদের লাইফ থেকে চলে যাব, আর আমি চাই যে সে ফিরেই আসুক। এরকম ভালোবাসা সবার ভাগ্যে তো আর জোটে না, তাই সেই ভাগ্যবতী নারীকে আমার দেখার খুব ইচ্ছে ছিল। ঠিক আছে, দেখবেন। যদি কখনো ফিরে আসে তাহলে দেখতে পাবেন। এখন ঘুমিয়ে পড়ুন। সে না হয় ঘুমিয়ে পড়বো, কিন্তু আমাকে রুমে একা রেখে কোথাও যাবেন না প্লিজ। আপনি আমার পাশেই শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি আপনার সাথে কোনো প্রকার বাজে সিচুয়েশন তৈরি করব না, যার জন্য আপনার রাগ হয়। আপনি রুম থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন, এমন কিছু করব না। ঠিক আছে, শুয়ে পড়ব। সত্যি কথা বলতে আমি একা রুমে থাকতে ভয় পাই। আসলে আমার ছোটো বোনের সাথে একই রুমে থাকতাম তো, তাই আপনি যদি রুমে না থাকেন তাহলে অনেক বেশি ভয় লাগবে আমার। ঈশানের খুব হাসি পাচ্ছিল মেয়েটার কথা শুনে। তারপর হুটহাট করে মনে পড়ল যে রুমে আসার আগে আম্মু একটা রিং ধরিয়ে দিয়েছিল সাহারাকে পরিয়ে দেওয়ার জন্য। রিংটা বের করে ঈশান মেয়েটার সামনে দিতে মেয়েটা খানিকক্ষণ অবাক হয়ে রিংটার দিকে তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো, এটা কিসের জন্য? বিয়ের রাতে আম্মু আপনাকে দিতে বলেছিল, তাই আপনার জন্য গড়েছিল। যদি নিজ হাতে পরিয়ে দিতে পারেন তো দিন, নাহলে আপনার কাছে রেখে দিন। যেদিন আপু ফিরে আসবে সেদিন তাকে দিয়ে দিন। যার ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, তার হাত থেকে এই সামান্য জিনিসটা আমার জন্য অনেক বেশি তুচ্ছ মনে হবে। মেয়েটা কথাগুলো বলে উঠে ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য যখনই পা বাড়াবে তখনই ঈশান ওর হাত ধরে ফেলল। সাহারা কিছুটা চমকে উঠল, আর ঈশানের দিকে ফিরতেই ছেলেটা ওকে টেনে এনে বেডে বসিয়ে দিতেই মেয়েটা ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান ওর একটা হাত দিয়ে রিংটা পরিয়ে দিতেই মেয়েটা কিছুক্ষণ হয়তো একটা শকের মধ্যেই ছিল। সাহার, আপনি ভাববেন না আমি আপনার প্রতি কোনো অবহেলা করব। ভালো না বাসতে পারি, কিন্তু আজকে থেকে আপনি আমার দায়িত্ব ও কর্তব্য। আমি আপনাকে ভালোবাসতে না পারলেও আপনিও কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন, তাই আমি আপনাকে কোনো অবহেলা করতে চাই না। ভালো না বাসতে পারলেও দায়িত্ব কর্তব্য হিসাবে আপনার প্রতি কোনো কিছুর কমতি থাকবে না আমার। সাহারা মেয়েটা মুচকি হাসলো কিনা কে জানে, তারপরও মনে হচ্ছে হাসলো। মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই কিছুক্ষণ বাদে মেয়েটা শাড়িটা পাল্টে আসলো। তারপর শাড়ি গয়নাগুলো ওয়ার্ড্রোবের মধ্যে রেখে এসে ঈশানের পাশে শুয়ে পড়তেই দেখলো ছেলেটা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। এরকম করে উল্টো দিকে মুখ ফিরিয়ে থাকলে মনে হয় যে আপনি আমার পাড়া প্রতিবেশী। আপনার সাথে আমার অনেক বড় ঝগড়া আর ঝামেলা হয়েছে, যার জন্য আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছেন। এমনটা করবেন না, আর আব্বু আম্মুর সামনে এরকম কোনো কথা বলবেন না কিংবা এরকম কোনো বিহেভ করবেন না যার জন্য ওরা কষ্ট পায়।
আঙ্কেল আন্টি আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে দিন শেষে আপনি আমায় ভালোবাসবেন, কিন্তু আপনি আমাকে স্রেফ জানিয়ে দিয়েছেন কখনোই ভালোবাসতে পারবেন না। অবশ্য আমি আপনার থেকে ভালোবাসা ডিজার্ভ করি না। যে অন্য কাউকে ভালোবাসে তাকে জেনে শুনে বিয়ে করা আমার জন্য অত্যন্ত অন্যায় ছিল। তাই ভালো না বাসতে পারেন এরকম করে মুখ ঘুরিয়ে রাখবেন না। একটু আগেই বললেন আমি আপনার দায়িত্ব, তাহলে দায়িত্ব ভেবেই না হয় আমার দিকে ফিরুন। ঈশান সাহারার দিকে ফিরতেই মেয়েটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ঈশান একবার ওর মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল, কারণ মেয়েটা দেখতে খানিকটা সিনথিয়ার মতো আর বেশ খানিকটা গোলগাল, একদম পুতুলের মতোই লাগছে। নীল শাড়িতে যেন অসম্ভব রকমের মায়াবী এক সুন্দরী রমণী এই মুহূর্তে চোখের সামনে শুয়ে আছে ঈশানের। তারপরও একবার তাকিয়ে থেকে চোখ জোড়া ফিরিয়ে নিল। সিনথিয়া ঠিক যেরকম সুন্দর ছিল এই মেয়েটাও ঠিক তেমনই সুন্দর, আর এরকম একটা মেয়েকে যে দ্বিতীয় স্ত্রী হিসেবে পাবে ঈশান ভাবেনি। ঈশান চোখ বন্ধ করে নিলে সাহারা বুঝতে পারল ছেলেটা ওর দিকে তাকাতে চাইছে না। যদি মায়ায় পড়ে যায় বিষয়টা ভেবে মেয়েটা বলতে আরম্ভ করলো, ভয় নেই, এরকম কোনো কাজ করবো না যার জন্য আপনি আমার মায়ায় পড়ে যান। আমি জানি আমি অনেক মায়াবী ঈশান। চেষ্টা করে দেখতে পারেন, আমি আপনার মায়ায় কখনোই পড়ব না। তা পারবেন কেন? সবসময় তো মুখ ঘুরিয়েই রাখেন, কারণ আমি আপনার শত্রু না, সেই জন্য। ঈশান না চাইতেও ফিক করে হেসে ফেলল। তখন সাহারা একটু মুচকি হেসে বলতে আরম্ভ করলো, জানেন, আব্বু আম্মু আর আমাদের আত্মীয় স্বজন এমনকি ফ্রেন্ড সার্কেলেও অনেকেই বলতো আমি নাকি প্রচুর পরিমাণে মায়াবী, যে কেউ অল্পতেই আমার মায়ায় পড়ে যাবে। সেই জন্য সবসময় আমাকে সাবধানেই থাকতে বলতো। এমনকি কয়েকজন হুজুর টাইপের লোকও আমাকে বলেছে সাবধানে থাকার জন্য, কারণ নজর জিনিসটা নাকি খুবই বাজে। তাহলে আপনি কি করেছিলেন তখন? আর এই পর্যন্ত কতজন আপনার মায়ে পড়েছে বলুন তো? কতজন পড়েছে তা জানি না, তবে আমি যখন থেকে শুনতে পেয়েছি নজর জিনিসটা খুব খারাপ, তখন থেকে বোরকা আর হিজাব পরতাম। কেউ আমাকে দেখতেই পায়নি। বাইরে হাতে গোনা কয়েকজন বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন ছাড়া তেমন কেউই আমাকে দেখেনি। কলেজে তো কেউ আমাকে দেখতে পাইনি, তবে আমার জানা নেই যে কে এমন আমার মায়া পড়েছে। আমি চাই আপনি আমার মায়া পড়ুন। ভালোবাসতে না পারেন, আমার প্রতি যেন সহানুভূতি আর একটু মায়া যেন আপনার থাকে। তাতে অন্তত দিন শেষে অবহেলা করতে আর দূরে ঠেলে দিতে পারবেন না। জোর করে কাছে আসার চেষ্টা করলে তখনই এসব ভেবে দেখা যাবে, কিন্তু কিন্তু কি, আমি তো আপনার স্ত্রী। আমার অধিকার আছে জোর করে আপনার কাছে আসার। জোর করে আসলেও কি আপনি আমাকে দূরে ঠেলে দিবেন? আপনার কথাতে তেমনই বোঝা যাচ্ছে। ওসব সময়ের ব্যাপার, পরে দেখা যাবে। আর তাছাড়া কি? না, তেমন কিছু না। এবার ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গেছে সারাদিন আপনার ওপর দিয়ে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন। আপনি করে বলবেন না, এবার যেন শেষ হয়। এরপর থেকে তুমি করে বলবেন, আর নয়তো তুই করে বলবেন। আমার এসব ভালো লাগে না। চেষ্টা থাকবে, তবে সময় লাগবে। বুঝেছি চেষ্টা করবেন, তো চেষ্টা করতে থাকুন। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আপনি কয়েকজনের সাথে প্রেম করেছেন এই পর্যায়ে? মানে কি, আমাকে দেখে কি আপনার প্লে বয় বলে মনে হয়? আমি যার তার পেছনে পড়ে থাকবো, যাকে তাকে ভালোবাসার কথা বলে বেড়াবো? না তেমন না, তবে আজকালকার দিনে এগুলো তো খুবই কমন। তাছাড়া আপনিও তো দেখতে স্মার্ট আর হ্যান্ডসাম। আমি ছবিতে আপনাকে বেশ কয়েকবারই দেখেছিলাম, আবার আমাদের বাড়িতে একটা জন্মদিনের পার্টিতেও দেখেছিলাম কয়েকবার। তাতে আপনাকে দেখে মনে হয়েছিল আপনি দেখতে অনেক কিউট। আর এখন দেখে বোঝা যাচ্ছে যে স্বামী হিসেবে যাকে পেয়েছি সে খুবই চমৎকার একজন মানুষ, যে কোনো মেয়ে দেখেই প্রেমে পড়ে যাবে। তাই আমার সন্দেহ হচ্ছে আপনি কি সত্যি অন্য কারোর সাথে, নাকি শুধু সিনথিয়া আপুর সাথেই প্রেম করেছিলেন? সত্যি করে বলুন তো। না, আমি জীবনে প্রথমবারই একজনের প্রেমে পড়েছিলাম, আর তারই মায়ে পড়েছিলাম। আর ভালো তাকেই বেঁচেছিলাম, আর এখনও তাকেই ভালোবাসি। ওইখান থেকে এক চুল পরিমাণ ভালোবাসা কি আমার জন্য একটু দেওয়া যায় না? মানে আসলে আমার খুব লোভ হচ্ছে এরকম একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। যেখানে একটা মানুষকে এরকম পাগলের মতো ভালোবাসতে পারে, তার ভালোবাসাটা পাওয়ার জন্য যে কোনো মেয়ে লোভী হবে। তাই বলছিলাম কি, যদি একটু ভালোবাসার চেষ্টা করে দেখতেন। সাহারার এরকম কথাতে ঈশানের অবাক লাগছিল। এই মেয়ে বলে কি ভালোবাসা নাকি ভাগ করা যায়, আবার এক চুল পরিমাণ নাকি ভালোবাসা যায়। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে একটা সময় আবারও ফিক করে খানিকটা হেসে ফেলল। তারপর না চাইতেও সাহারার বালিশের উপর রাখা হাতের উপর হাত রেখে বলতে আরম্ভ করলো, চেষ্টা করব। এখন কথা না বলে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠতে হবে।
ঈশান ঘুমানোর চেষ্টা করলেও সারা রাত আর ঘুমোতে পারেনি। পাশে একটা আননোন পারসন, নিজের বউ ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সাথে আজকেই প্রথমবার, তাই ঘুম আসে না। তার উপর মেয়েটা ওর দ্বিতীয় স্ত্রী, যাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না ঈশানের। সে যদি শত সুন্দরী হয়ে ওর সামনে আসতো তাহলে হয়তো ঈশানের কোনো বিয়ে করার ইচ্ছে হতো না। কিন্তু আব্বু আম্মুর জোড়াজুড়িতে আর ইমোশনাল ব্ল্যাকমেলটা সামলে নিতে বিয়েটা করতে বাধ্য হয়েছে। কেন যে আব্বু এরকম একটা পাগলামি করলো ঈশান জানে না, তবে ছেলেকে বোধহয় একা দেখতে চায়নি। ঈশান বুঝতে পেরেছে যে আব্বু আম্মু চায় ছেলে তার জীবনের জন্য হলেও একটা সঙ্গিনী খুঁজে নিক, তাই হয়তো এরকম করে দ্বিতীয় বিয়েটার জন্য জোর জবরদস্তি করেছে। মাঝরাতে ঈশানের ঘুম ভাঙলো কারো কান্নাকাটির শব্দে। উঠে খানিকটা চুপ করে রইল ঈশান, তারপর বসে আশেপাশে তাকাতেই বুঝতে পারলো সাহারা ওর পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখলো সাহারা পাশে নেই, তবে ব্যালকনির দিক থেকে হয়তো একটা কোথাও থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। তাহলে কি মেয়েটা কান্নাকাটি করছে ব্যালকনিতে গিয়ে? ঈশানের বেশ খানিকটা কৌতূহল হলো বিষয়টা দেখার জন্য, তাই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। কোনো রূপ শব্দ না করেই এবার ব্যালকনির দিকে গিয়ে বুঝতে পারলো ব্যালকনির পর্দাটা টানা, কিন্তু মেয়েটা কান্নাকাটি করছে। তবে জায়নামাজে বসে মোনাজাতে হাত তুলে কতক্ষণ ধরে এরকম কান্নাকাটি করেছে জানে না। এবার ঈশান ওর কথাগুলো এবার শুনতে লাগলো। মেয়েটা কী চাইছে মোনাজাতে হাত তুলে সেটাই বোঝার চেষ্টা করতে লাগলো ছেলেটা। হে পাক পরবর্তীকার, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তুমি তো সবই জানো। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসাটা যে অন্যায়, তাই বিয়ের আগে কাউকে নিজের সাথে জড়ানোর, কারোর সাথে অবৈধ সম্পর্কে প্রতিশ্রুতিতে বেঁধে রাখিনি, আর না কারোর সাথে হারাম সম্পর্কে জড়িয়েছি। আমি নিজেকে একটু একটু করে তৈরি করেছিলাম বিয়ের পরে স্বামীকে ভালোবাসবো বলে, একমাত্র স্বামীকে সবটা উজাড় করে দেব। তাকে বলতে পারবো বুকে হাত রেখে যে আমি তার হকটা কখনো নষ্ট করিনি। তার জন্য যে উপহার স্বরূপ স্ত্রী, সে সতীত্বটা তাকে আমি সম্পূর্ণভাবে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার কপালটা দেখো, তুমি আমাকে এমন একজনের বউ করে পাঠালে, এমন একজনকে স্বামী হিসেবে পাঠিয়ে দিলে যে কিনা আগে থেকেই অন্য কাউকে ভালোবাসে। প্রথম স্ত্রী হারিয়ে সে এখন প্রায় তাকে খুঁজে বেড়ায়, তার জন্য এখনো পাগল। তার থেকে একচুল পরিমাণ ভালোবাসা আমি কখনো পাবো কিনা জানি না, তবে আমার খুব লোভ হচ্ছে এই ছেলেটার ভালোবাসা পাওয়ার জন্য, যে নিজের স্ত্রীকে এতগুলো দিন ধরে হারিয়ে ফেলার পরও পাগলের মতো ভালোবাসতে পারে। সে মানুষটার লাইফে থাকাটা অনেক ভাগ্যের বিষয়। আমি জানি এটা তুমি তোমার ইচ্ছায় আমার জন্য ফয়সালা করেছো, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু আমি চাই তবে অন্তত আমাকে দয়া করে একটু বান্দা হিসেবে, যদি তোমার কখনো কোনো হক আদায় করে থাকি, যদি কখনো তোমার একটু ইবাদত করে থাকি, অন্তত তুমি যদি কখনো আমার উপরে রাজি খুশি হয়ে থাকো, সেই সামান্যটুকুর বিনিময় হলেও যেন এই মানুষটার মনে আজকে আমার জন্য একটু ভালোবাসার সৃষ্টি করে দাও। আমি চাই উনি আমাকে ভালোবাসুক, আমাকে ভালোবেসে নিজের সাথে জড়িয়ে নিক। আমি জানি উনি আমাকে সম্পূর্ণরূপে কখনো ভালোবাসতে পারবেন না, আর আমি চাইও না প্রথম ভালোবাসাকে ভুলে গিয়ে উনি আমাকে এমন করে ভালোবাসুক যার জন্য ওই মানুষটা ফিরে এসে কষ্ট পাক। আমি চাই সে ফিরে আসুক, সে দূরে না থাকুক। তবে ভাগ্যবান সেই মেয়েটা যে এরকম একটা স্বামী পেয়েছিল। জানি না তোমার কি ফয়সালা ছিল যে দ্বিতীয় স্ত্রী হিসেবে তার লাইফে আমাকে পাঠালে। তারপর আমি চেষ্টা করবো ওনাকে সবসময় ভালোবেসে নিজের সাথে আঁকলে নাও। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যেন আমি এসব কিছু মেনে নিয়ে ওনার লাইফ থেকে যেতে পারি। উনি যেন আমাকে এখান থেকে তাড়িয়ে না দেয়, একটু আশ্রয় দিতে পারি। সেই তৌফিক আমাকে তুমি ওনাকে দাঁড় করো, এমন পূজনার অন্তরে দিয়ে দাও যার জন্য উনি আমাকে ভালোবাসে, সামান্য পরিমাণে হলেও যেন ভালোবাসতে পারে। আমি ওনার দ্বিতীয় স্ত্রী হওয়ার সত্ত্বেও ওনার মনের মতো সব কিছু করতে পারি। উনি যেন আমার ওপরে কখনো নারাজ না হয়। তুমি অন্তত এইটুকু আমাকে শক্তি দাও, ওনাকে আমার দিকে একটু ফিরিয়ে দাও। আমি সারা জীবন তোমার ইবাদত করে যাবো আল্লাহ। মেয়েটা কথাগুলো পড়েই জোরে জোরে ফুঁপিয়ে উঠতে লাগলো। ঈশানের খুব খারাপ লাগছিল এটা ভেবেই মেয়েটাকে ভালোবাসতে পারবে না জানার পর বিয়ে করতে হলো। ছেলেটা আদৌ জানে না কখনো ওকে ভালোবেসে নিজের সাথে আগলে নিতে পারবে কিনা। তবে এই মুহূর্তে মনে হয়েছিল যে মেয়েটাকে যদি একবার বুকের সাথে জড়িয়ে ধরতে পারত তাহলে হয়তো মেয়েটার কান্নাটা থেমে যেত। প্রিয় মানুষ, প্রিয় পুরুষের আর যাকে স্বামী হিসেবে পেয়েছে তার ভালোবাসা পেলেই যে কোনো মেয়ে শান্ত হয়ে যাবে।
ঈশান পারছে না এরকম কিছু করতে। যখনই ওর কথাটা ভাবছে তখনই সিনথিয়ার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সিনথিয়া সেদিন যখন ওদের প্রথম আলিঙ্গন হয়েছিল তখন ঈশান ওকে জড়িয়ে ধরে বলেছিল, আচ্ছা, কখনো আমায় ভুলে যাবে না তো? কখনো দ্বিতীয় কাউকে ভালোবাসার চেষ্টা করবে না তো? আমি যদি হারিয়ে যাই, কখনো তোমার লাইফ থেকে দূরে সরে যাই, কিংবা আল্লাহ আমাকে তার কাছে নিয়ে নেন, তারপরও তুমি অন্য কাউকে ভালোবাসবে না তো? ঈশান মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে মাথায় 1000 বার চুমু দিয়ে বলেছিল, যদি কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, সারা জীবন তুমি আমার মনে থেকে যাবে। আর তোমার জন্য আমার লাইফে যে ভালোবাসাটুকু আছে তার চুল পরিমাণ কেউ আমার থেকে নিতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য আমার এই ভালোবাসাটা থেকেই যাবে। আমি জানি তো, আমার সেই ভালোবাসার মানুষটাই তুমি, যে আমাকে ভালোবাসবে, আমাকে আগলে রাখবে, সব সময় আমার কথাটাই চিন্তা করবে। সিনথিয়ার সেদিনের বলা কথাগুলো এখনও ঈশানের কানে বাজে। যাই হোক, ঈশান রুমে এসে শুয়ে পড়ল। ব্যালকনি থেকে আরও 15 মিনিট পর উঠে এসে সাহারা ঈশানের পাশে শুয়ে পড়ল। ছেলেটাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল সাহারার, কিন্তু সেটার সাহস হলো না। যদি ছেলেটা রাগ করে ওকে কিছু বলে দেয়। পরদিন সকালে ঠিক তেমনটাই হলো। রাতে যেটা চেয়েছিল সকালে সেটাই হলো। ঘুমের মাঝে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। সাহারার মাথাটা ঈশানের বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে রেখেছে আর থুতনিটা ওর মাথায় ঠেকিয়ে রেখেছে। একদম ঈশানের বুকের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা মেয়েটার। যখন ঘুম ভাঙল তখন এরকম একটা পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করে প্রথমে অবাক হলেও পরক্ষণে লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছিল। আবার পরক্ষণে মনে হলো ছেলেটা যদি বুঝতে পারে ওর অনিচ্ছার সত্ত্বেও নিজে জোর করে কাছে এসেছে তাহলে হয়তো রাগ করবে। তাই সাহারা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই ঈশান ওকে আরও একটু শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। আরও ঘণ্টাখানেক ছেলেটা ঘুমানোর পর একটা সময় সাহারার চোখ দুটো আবার যখন লেগে আসবে তখন ঈশানের ঘুম ভাঙতেই দেখলো বুকের মাঝে নতুন বউ, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী, যাকে কালকে বিয়ে করেছে তাকে জড়িয়ে ধরে রেখেছে। ছেলেটা তাড়াহুড়ো করে মেয়েটাকে ছেড়ে দিল আর নিজে থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলে সাহারার ঘুম ভেঙে গেল। এবার ঈশানকে এতটা কাছে দেখে সাহারা নিজেও অবাক হওয়ার একটা অভিনয় করলে যেন ছেলেটা ওকে কিছু বলতে না পারে, কারণ সাহারা জানে না ছেলেটার রাগটা কীরকম হবে। এই বিষয়টা ভেবেই সাহারা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ছেলেটা আমতা আমতা করে বলতে লাগলো, আসলে না, মানে বুঝতে পারিনি যে আপনি এরকম করে আমার কাছে চলে এসেছেন আর ঘুমের মাঝে আপনাকে এরকম করে। সমস্যা নেই, এতে কোনো আপত্তি নেই আমার। আপনি যদি চান কোলবালিশের মতো করে আমাকে জড়িয়ে ধরে রাখবেন, তারপরেও সেটা পারেন। আমি জানি আমার এই চাওয়াটা কখনো পূরণ হবে না, তারপর আমি চাই যে আপনি যদি কখনো চান তো আমি নিজে থেকে আপনার ডাকে সাড়া দেবো। সাহারা কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আবারও সে নতুন একটা শাড়ি পরে বের হতেই ঈশান খেয়াল করলো মেয়েটাকে এক এক সময় এক এক রূপে দেখে একটা ভালো লাগা কাজ করছে। বারবার সিনথিয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বিয়ের পরে মেয়েটাকে দেখতে ঠিক এতটাই সুন্দর আর মোহনীয় লাগছিল, যার জন্য বারবার নতুন করে প্রেমে পড়ে যাচ্ছিল। ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সকালে নাস্তা করে তারপর রিসেপশনের অনুষ্ঠানের জন্য তৈরি হতে লাগলো। বাসাভর্তি মেহমান, সবার সাথে কথাবার্তা বলে দুপুরের মধ্যে আবারও রিসেপশনের অনুষ্ঠানটা শুরু হতেই একদম সঙ্গের মতো বসে থাকতে হলো স্টেজে। বিজনেসম্যান ফ্যামিলির ছেলে বলে কথা, বাড়ির সামনে বিশাল এক গার্ডেন, সব মিলিয়ে রাজকীয় এক আয়োজন। তাই সেজন্য বাড়িতে রিসেপশনের অনুষ্ঠানটা করা হয়েছে। সুন্দর করে সাজানো হয়েছে। সাহারা ব্যালকনি থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ বাইরের সৌন্দর্যটা দেখতে লাগলো। এক পর্যায়ে যখন ঈশান বুঝে এলো, দেখলো সাহারা মেয়েটা নেই, তখন ওকে ডাকতে লাগলো। এই যে শুনছেন? সাহারা এরকম কিছু শুনে চমকে উঠল। তাড়াহুড়ো করে দৌড়ে রুমে আসতেই খেয়াল করলো ঈশান দাঁড়িয়ে আছে। তখন সাহারা বলতে আরম্ভ করলো, আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ, না মানে আসলে বলছিলাম কি, তৈরি হয়ে নিন, এক্ষুনি তো আত্মীয় স্বজন আর লোকজন আসা শুরু করবে, তাই আপনাকেও তৈরি হতে হবে। কিছুক্ষণের মধ্যেই পার্লারের মেয়েরা এসে সাহারাকে সাজাতে আরম্ভ করলো। মেয়েটাকে আজকে কালো একটা শাড়ির সাথে সুন্দর করে হিজাব
পরিয়ে দেওয়া হয়েছে। ঈশান বলেছিল এরকম করে সাজাতে, যার জন্য সাহারার অনেকখানি ভালো লেগেছে যে স্বামী ওর দিকে কিছুটা হলেও নজর দিয়েছে। সারাটা দিন বসে থাকতে হলো। তারপর সন্ধ্যার মুখে যখন অনুষ্ঠান শেষ হলো তখন আব্বু আম্মু সাহারার সাথে ঈশানকে ওদের বাসায় পাঠালো। সাহারাদের বাসায় পৌঁছতেই দেখলো এক বিশাল বড় কাণ্ড, কারণ আজকে ওদের বাসায় কিছুটা অনুষ্ঠানের মতোই রাখা হয়েছে। নাচ গান আর বেশ বড় একটা ফাংশনের আয়োজন করা হয়েছে। সেখানে সব মিলিয়ে রাত 12টা বাজলো রুমে আসতে। সারা এসেই দেখলো রুমটা বেশ পরিষ্কার করে গোছানো। ঈশান গিয়ে বালিশে গা এলিয়ে দিতেই এবার মেয়েটা মাঝখানে একটা কোল বালিশ দিতে গেলে ঈশান বিষয়টা দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, আজব ব্যাপার তো, মাঝখানে কোলবালিশ কেন দিচ্ছ? ঈশানের মুখে তুমি কথা শুনে সারা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। এবার ঈশান মেয়েটার সামনে তুড়ি বাজিয়ে বলতে আরম্ভ করলো, এই যে ম্যাডাম, আপনাকে বলছি, এখানে কোলবালিশ দেওয়ার কি দরকার আছে? না মানে আসলে কালকে ভুল করে আপনার জায়গায় চলে গিয়েছিলাম, তারপর আপনাকে জড়িয়ে ধরেছিলাম। আর আজকেও যদি ভুল করে চলে যাই আর কাল সকালে এসে আপনি রাগ করতে আরম্ভ করেন কিংবা একটা থাপ্পড় বসিয়ে দেন, 2-4 দিন যেতে না যেতেই যদি বরের সাথে থাপ্পড় খাই তাহলে সেটা খুব খারাপ লাগবে। আজব তো, আমাকে দেখে কি না আপনার তেমন কিছু মনে হয়? আমি কি এতটাই অত্যাচারী যে নিজের বউকে থাপ্পড় মেরে দেব? আজব ঘটনা, এরকমটা কখনো হবে না। আর শুনুন, আমি কোনো অত্যাচারী স্বামী নই যে নিজের বউকে পেটাবো। এত ভালো মানুষ আমি তৈরি হয়ে ওঠিনি। আব্বু আম্মু আমাকে যথেষ্ট সুন্দর শিক্ষা দিয়েছে। তাহলে মাঝখানে কোলবালিশ দেবো না বলছেন? সেটা আপনার ইচ্ছা। যদি আপনি মনে করেন যে সেফটির জন্য এটা রেখে দেবেন তাহলে সেটা আপনার বিষয়। না থাক, দরকার নেই। আমি ভুল করে জড়িয়ে ধরলেও তো আপনি ধরবেন না। আর যেহেতু বলেছেন আপনি আমার গায়ে হাত তুলবেন না, তাহলে এই সুযোগটা আমি আর ছাড়তে চাইছি না। সুযোগ মানে? তার মানে আপনি কি বলতে চাইছেন? ইচ্ছে করে রাতে আপনি জড়িয়ে ধরবেন আমায় আর সকালে উঠে বলবেন যে আপনি ইচ্ছে করে করেননি? আপনার যা খুশি তাই ভাবতে পারেন, আমি এই মুহূর্তে আর কিচ্ছু বলতে চাই না। তবে একটা কথা, কালকে কিন্তু বাসায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। 2 দিন থাকতে হবে আমাদের এখানে। আবার আত্মীয় স্বজন আসবে বাইরে থেকে, আব্বুর অনেক বিজনেস পার্টনার আসতে পারেন, তাদের সাথে কথা বলে তারপর এখান থেকে যেতে হবে। আর আব্বু আম্মু চেয়েছে সবার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে, তাই তাড়াহুড়ো করে এখান থেকে যাওয়ার মানে হচ্ছে না কিন্তু আপনার, ঠিক আছে? বিয়েতে এত ঝামেলা আগে জানলে দ্বিতীয় বিয়েটা করতামই না। কেন, প্রথম বিয়েতে কি এত অনুষ্ঠান করে আয়োজন করে বিয়েটা করেননি? না, পালিয়ে গিয়েছিলাম। আর আব্বু আপনার সাথে বিয়ে দেওয়ার কথা চিন্তা করেছিল, সেই জন্যই পালাতে হয়েছে। তাহলে আপনার সাহস আছে বলতে হয়। মানলো কি করে যে আঙ্কেল এত সব এত তাড়াতাড়ি? নাকি বিয়েটা করেই আবার বাড়িতে ফিরে আসলেন? তাহলে বলতে হয়, যদি আপনার বউ ফিরে আসে তখন আপনি তাকে নিয়ে পালাতে দ্বিতীয়বার ভাববেন না, তাই তো? পালাতে হবে না, আর আপনাকেও বাসা ছেড়ে কোথাও যেতে হবে না। ওকে বুঝিয়ে বলে ও ঠিকই মানতে পারবে। এত বিশ্বাস, এত কনফিডেন্স কিন্তু ভালো না। কনফিডেন্স বলেই তাকে ভালোবেসেছি, যে আমাকে বিশ্বাস করে। আমি যাকে বিশ্বাস করতে পারবো চোখ বুঝে, তাকেই ভালোবেসেছিলাম, যে আমাকে কখনো ঠকাবে না। সত্যি আপনাদের ভালোবাসাটা খুব সুন্দর। আমার খুব হিংসা হচ্ছে জানেন তো। আমি যদি এমন কাউকে পেতাম যে আমাকে একান্ত ব্যক্তিগতভাবে ভালোবাসতো, ঠিক আপনার মতো করে। সাহারা কথাগুলো বলেই দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। এভাবেই কাটতে লাগলো দিন। মাঝে কেটে গেছে 6টা মাস। এই 6টা মাসেও ঈশানের সাথে সাহারার সম্পর্কটা তেমনভাবে গড়ে ওঠেনি। দুজনের মাঝে সে আগের মতোই দূরত্ব রয়ে গেছে। ঈশান না ওকে কখনো ভালোবাসার কথা বলেছে আর না কখনো আশেপাশে এসেছে। একই ছাদের নিচে একই বাড়িতে থাকলেও স্বামী স্ত্রী নামক সম্পর্ক আছে, কিন্তু কখনো স্বামী স্ত্রী সেই ঘনিষ্ঠতা যে ফিজিক্যালি ইন্টিমেট তেমন কিছুই হয়নি। সাহারা মনে প্রাণে চায় ঈশান কাছে থেকে ভালোবাসুক, নিজের সাথে মিশিয়ে নিক। আর সাহারা ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। ছেলেটা ওকে অবহেলা না করলে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ঠিক যেভাবে ভালোবাসে ঈশান সাহারাকে তেমন করে ভালোবাসে না। সাহারা বারবার বলে ওকে একটা সুযোগ দিতে, একটু ভালোবাসতে, কিন্তু ঈশান মুখ থেকে তেমন কোনো কথাই বলেনি কিংবা তেমন কোনো বিহেভ বা প্রতিক্রিয়া দেখায়নি। আর সাহারাও তেমন কিছু পরিবর্তন ঈশানের থেকে পায়নি, যেটা থেকে বুঝতে পারবে ঈশান ওকে একটু হলেও ভালোবাসে।
দিন দিন সাহারার মনের অবস্থাটা খুব বেশি বাজে হয়ে যাচ্ছে। এত ভালোবাসার পরও যে স্বামী তার বউকে ভালোবাসে না তাকে আর কি করে বোঝাবে। সাহারা শুধু মাঝে মাঝে এটাই ভাবে, এই বাড়ি থেকে, ঈশানের জীবন থেকে হয়তো ওকে কখনো চলে যেতে হবে। যদি সিনথিয়া চলে আসে তাহলে সেটা নিজে থেকেই করবে মেয়েটা, কখনো ওদেরকে বাধা দিবে না, ওদের লাইফের মাঝে কখনো দেওয়াল হয়ে দাঁড়াবে না। বিষয়টা ভেবেই সাহারা মাঝে মাঝে একা একাই অনেক কান্নাকাটি করে। রাতে মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ যে কেন দোয়াটা কবুল করছে না সেটাই ভাবছে মেয়েটা। সারা 5 ওয়াক্ত নামাজ হাত তুলে বারবার শুধু ঈশানের এক ফোঁটা ভালোবাসাটাই চাই, কিন্তু উপরওয়ালার ওর ধৈর্যের পরীক্ষাটা খুব ভালোভাবেই নিচ্ছে। 6 মাস পর একদিন পর ঘটনা। সেদিন ঈশান খুব সকাল সকাল অফিসে গিয়েছিল। কাজ করতে ভালো লাগছিল না। একটা মিটিং শেষ করে বাসায় ফিরতেই সাহারা ওকে ফ্রেশ হয়ে আসতে বলল। ছেলেটা সবেমাত্র ফ্রেশ হয়ে নিচে আসছিল। খেতে বসলে তার মাঝে কলিং বেল বাজতে লাগলো। সাহারা নিজেই উঠে যেতে যেতে বলতে আরম্ভ করলো, এই সময় আবার কি আসলো? একটু গিয়ে দেখো তো কে আসছে। আপনি খান, আমি গিয়ে দেখছি। সাহারা এগিয়ে গেল দরজার দিকে। তারপর দরজা খুলতেই খেয়াল করলো সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে বড্ড চেনা চেনা মনে হচ্ছে। কিছুক্ষণ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থেকে যখনই কিছু বলতে যাবে তার আগেই অপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা ওকে প্রশ্ন করে বসলো। কে আপনি? আমি এ বাড়ির বউ। ও আচ্ছা, ঈশান বাসায় আছে? হ্যাঁ আছে তো। আপনি বাড়িতে দাঁড়িয়ে কেন? আসুন, ভিতরে আসুন। না ঠিক আছে, আসলে আমি একটু দেখা করতে আসছিলাম ওর সাথে, তবে মনে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে। একটা কথা বলুন তো, জি বলুন আপু। এই বাড়িতে একটা মাত্র ছেলে আছে, সে ছাড়া তো অন্য কেউ নেই। আমি যদি ভুল না করি আপনি ঈশানের স্ত্রী? হ্যাঁ আপু, আর আপনি যে সিনথিয়া আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। সাহারার মুখ থেকে এরকম কথা শুনে সিনথিয়া বেশ খানিকটা অবাক হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই এরই মাঝে ঈশান একটু জোরে সোরে বলে উঠল, কি এসেছে সাহারা? একটু এদিকে আসবেন, আপনার এখানে আসাটা খুব বেশি প্রয়োজন। ঈশান একটু বিরক্ত হলো মেয়েটার উপর। তারপরও হাতটা কোনো রকম একটু ধুয়ে দরজার কাছে আসতেই বেশ খানিকটা অবাক হলো। সামনে দাঁড়িয়ে আছে ওরই প্রথম স্ত্রী সিনথিয়া, যাকে ভালোবেসে বিয়ে করেছিল, যার সাথে সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই মেয়েটা এতদিন বাদে ফিরে এসেছে। পুরো 1.5 বছর পর দুজনের দেখা। সিনথিয়াকে দেখার সাথে সাথেই ঈশানের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। সিনথিয়া একটু হাসার চেষ্টা করতেই এবার ঈশান ওকে জাপটে জড়িয়ে ধরল। সাথে সাথে সিনথিয়া খানিকটা বিব্রত বোধ করলেও অন্যদিকে সাহারার বুকের মধ্যে কেমন যেন কেঁপে উঠল। অজানা একটা আশঙ্কায় ভিতরটা এলোমেলো হয়ে আসছে। মেয়েটা যতই মুখে বলুক সিনথিয়া বাসায় ফিরে আসুক, তারপরেও নিজের স্বামীকে অন্য কারো হাতে দেখবে, কিংবা সে আসলে ওর দিকে আর ফিরেও তাকাবে না। বিষয়টা ভাবতেই দীর্ঘ এক চাপা নিঃশ্বাস আর যন্ত্রণাময় এক আর্তনাদ ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। সাহারা সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ঈশান সিনথিয়ার মুখের দুপাশে হাত দিয়ে মিনিট খানিক সারা মুখে চুমু দিয়ে তারপর আবারও বুকের সাথে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে আমাকে রেখে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কত তোমার জন্য কান্নাকাটি করেছি। প্রতিদিন তোমাকে একটাবার ফিরে পাওয়ার আশা করেছি। আজকে সেই আশা পূরণ হয়েছে। সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছিলে? কি হয়েছিল সেদিন তোমার সাথে? এবার সিনথিয়ার যখনই মনে পড়ল পাশে দাঁড়িয়ে আছে ঈশানের বর্তমান স্ত্রী, আর ঈশান আবার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, ভালোবেসেই হয়তোবা বিয়ে করেছে। একজন স্ত্রীকে সামনে রেখে স্বামী অন্য একজন মেয়েকে জড়িয়ে ধরলে স্ত্রীর মনের অবস্থা ঠিক কী হবে সেটা বুঝতে পেরেই সিনথিয়া নিজেকে জোর করে ছাড়ালো আর বলতে আরম্ভ করলো, ছাড়ো আমাকে, এসব জানার বিষয় না এখন। আর সবচেয়ে বড় কথা, এখন তোমার স্ত্রীর সংসার আছে, এসব বিষয় না জানাটাই ভালো। আমি এসেছিলাম তোমার সাথে দেখা করতে, ভেবেছিলাম তুমি অন্তত আর যাই হোক আমার জায়গাটা অন্য কাউকে দিবে না। কিন্তু না, ফিরে আসার পর দেখছি তুমি এতদিন আমাকে ভুলেই গেছো। ভালোবেসে হয়তো বিয়ে করেও নিয়েছো। একজন স্ত্রীর সামনে আর একজন পরনারীকে জড়িয়ে ধরাটা অন্যায় ঈশান। তুমি আমাকে ভুল বুঝেছো সিনথিয়া। তুমি কিছুই জানো না। তুমি চলে যাওয়ার পর থেকে
আমি তোমাকে পাগলের মতো হন্য হয়ে করছিলাম, তোমার জন্য নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলাম। সেজন্য আব্বু আম্মু জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে দিয়েছে। বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, মুখে আর হাতে কলমে, তাছাড়া আর মনের দিক দিয়ে কোনো মিলই আমাদের মাঝে নেই, বিশ্বাস করো। ঈশানের মুখে এমন দ্বারা কথা শুনে সাহারার বুক চিরে যেন কষ্টগুলো বেরিয়ে আসতে চাইছে। মেয়েটা কিছুক্ষণ সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সিনথিয়া মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখল মুখটা কালো হয়ে আছে সাহারার। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই সাহারার মনে পড়ল ও নিজেই বলেছিল সেদিন, যেদিন সিনথিয়া ফিরে আসবে সেদিন মেয়েটাকে সব কিছু বলে দিবে আর এখান থেকে চলে যাবে। বিষয়টা ভেবেই সাহারা নিজেই এগিয়ে এসে বলতে আরম্ভ করলো, আপু, আমি জানি আপনি ভাবছেন হয়তো আমি আপনার স্বামীকে নিজের করে নিয়েছি। আপনার স্বামী আমাকে সম্পূর্ণরূপে ভালোবাসতে শুরু করেছে, তেমন কিছুই না। আসলে আঙ্কেল আর আমার আপু জোর করে ওনার সাথে আমার বিয়েটা দিয়েছিল। আমারও কোনো ইচ্ছে ছিল না জোর করে ওনার লাইফে আসার, কিন্তু আব্বুর কথা রাখতেই এমন করেছি। আপনি ওনাকে ভুল বুঝবেন না প্লিজ। বিয়ের দিন রাতে আমি ওনাকে কথা দিয়েছিলাম আপনি যেদিন ফিরে আসবেন আপনাকে এক নজর দেখেই আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমি এতগুলো দিনেও আপনার স্বামীর মনে একটুও জায়গা করে নিতে পারিনি। উনি আমার দিকে কখনো ফিরে তাকানোনি আর না কখনো ভালোভাবে কথা বলেছেন। সবসময় শুধু আমাকে ইগনোরই করে গেছেন। আপনি ভয় পাবেন না, আপনার ভালোবাসার জায়গাটা ঠিক আগের মতনই আছে। আপনি খুব ভাগ্যবতী আপু যে ওনার মতো একজন স্বামী পেয়েছেন, যে আমাকে বিয়ে করার পরেও আপনার কথাতেই প্রতিনিয়ত বলে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি আপনার স্বামী আপনার কাছে আজকে ফিরিয়ে দিতে পেরে খুব বেশি ভালো লাগছে আমার। আমি এখান থেকে সত্যিই চলে যাব। আপনি দয়া করে ওনাকে ভুল বুঝে এখান থেকে যাবেন না প্লিজ। এই মানুষটা ঠিক আপনাকে কতটুকু ভালোবাসে আপনি যদি জানতে পারতেন তাহলে কখনোই এতদিন দূরে থাকতে পারতেন না। সাহারার এমন কথা শুনে সিনথিয়া অবাক চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ বাদে ঈশান জোর করে মেয়েটাকে ভিতরে এনে বসালো। তখন সাহারা গিয়ে আম্মু আর আব্বুকে ডেকে আনলো। আব্বু দুপুরে খাবার খেতে এসেছিল, একটু রেস্ট নিতে যখনই রুমে গেছে এরই মাঝে খেতে বসেছিল ঈশান। আর তখন এরকম একটা ঘটনা ঘটলো। আব্বু আম্মুকে ডেকে আনতেই ওরা এসে সিনথিয়াকে দেখে আরও অবাক হলো। ওরা তো ভেবেছিল সিনথিয়া মরে গেছে। তখন আম্মু এসে মেয়েটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো আর বারবার জিজ্ঞেস করতে লাগলো সেদিন রাতে কি হয়েছিল। অনেক জোর জবরদস্তি করার পর সিনথিয়া বলতে আরম্ভ করলো, আসলে সেদিন যখন ডাকাতগুলো ঈশানকে আঘাত করেছিল তখনও আমাকে বলেছিল পালিয়ে যাওয়ার জন্য। আমি ভয় পেয়ে গেছিলাম, দিক বেদিক শূন্য হয়ে দৌড়েছিলাম। ভেবেছিলাম কোনো গ্রাম ট্রামে গিয়ে হয়তো লোকজন ডেকে জড়ো করলে ওরা আমাদের ছেড়ে দিবে, তাই প্রাণপণ ছুটেছিলাম। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমি রাস্তার এক সাইডে পড়ে যাই। তারপর কতদিন কোথায় ছিলাম জানি না। তবে যখন জ্ঞান ফিরে তখন বুঝতে পারি হসপিটালে আছি। আর তারপর যারা আমাকে হসপিটালে নিয়ে এসেছিল তারাই আমার দেখাশোনা করতে শুরু করে। একজন বাবা আমাকে পেয়েছিল যার কোনো ছেলে সন্তান ছিল না, বউ ছিল, সেও কিছুদিন আগে মারা গেছে। মেয়ের মতো আমাকে দেখে রেখেছিল মানুষটা। কিন্তু যতদিন আমার জ্ঞান ফিরেছে ততদিন আমি স্মৃতিশক্তি হারিয়ে সব ভুলে গেছি। আর কিছুই মনে ছিল না, সব কিছু স্মৃতি থেকে মুছে গেছিল। তবে খুব বেশি মনে করতে চাইতাম, ইচ্ছে হতো, কিন্তু মাথায় যন্ত্রণার কারণে ডক্টর বলেছিল যে মাথায় যেন চাপ না পড়ে। এই 1.5 বছরে আমি পুরো একদম অন্য জগতে চলে গেছিলাম। তারপর গত 15 দিন আগেই আমার স্মৃতিশক্তি ফিরে পরপর বুঝতে পারি, ভাবি ঈশান আমাকে হয়তো খুঁজছে। ওকে হারিয়ে যেমন আমি ভালো নেই, ঠিক তেমনই ও আমাকে হারিয়ে ভালো নেই। তারপর যখন ওই লোকটা জানতে পারে আমি এখানে চলে আসব, লোকটা সেটা সহ্য করতে পারেনি। কিছুদিন আগে স্ট্রোক করে পরপারে পাড়ি জমায়। অনেক বেশি আপসেট ছিলাম, কার কাছে থাকবো কি করব বুঝতে পারিনি, তাই চলে এসেছিলাম। ভেবেছিলাম যে ঈশানের সাথে দেখা করব, সে হয়তো আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। কিন্তু এখানে এসে জানতে পারলাম সে অন্য কারোর স্বামী, তার সাথে বিয়ে করে এখন সুখে শান্তিতে সংসার করছে। আমি এ বাড়িতে ফিরে এসে হয়তো ভুল করেছি মেয়েটার সাথে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখান থেকে চলে যাব আপু, তোমার স্বামীকে আমি
এখান থেকে নিয়ে যেতে আসিনি, তাই তুমি ভয় পেও না। না না আপু, এরকম করে বলবেন না প্লিজ। আসলে আমি ওনার মনে কখনো জায়গা করে নিতেই পারিনি। আমার উচিত হয়নি সব কিছু জানার পরেও আরেকজনের স্বামীকে বিয়ে করা। আমি জানি এসব কথা শোনার পরে আঙ্কেল আন্টি বলবে আপুকে এখান থেকে চলে যেতে, কিংবা আমাকে জোর করে এখানে রেখে দিতে। কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আঙ্কেল আপনি দয়া করে আপুকে এখান থেকে তাড়াবেন না। আপুর জন্য ঈশান ঠিক কতটুকু কষ্ট পেয়েছে আমি এই 6টা মাসে বুঝতে পেরেছি। আর তারও 1 বছর আগে থেকে আমি জানতাম যে আপু হারিয়ে গেছে। ভেবেছিলাম যে উনি আসলে আমি ওনাকে একবার একটু দেখব। আপু দয়া করে ওনাদের আলাদা করবেন না। আমি জানি আপনি কখন কি ভাবছেন, কিন্তু যেটা হবার ছিল সেটা হয়েছে। আর আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমি চাই না ওনাদের আলাদা করে দেন। কেউ আলাদা হবে না মামুনি, সবাই এখানেই থাকবে। আর একজনের কি 2টা বউ থাকে না? তোমরা না হয় মিলেমিশে একসাথে থাকবে। সিনথিয়া মামুনি, আমরা কেউ জানতাম না তুমি বেঁচে আছো। আর যদি ওর জ্ঞান, ওর স্মৃতিশক্তিটা হারিয়ে সারা জীবন এমন করেই থাকতো, তাহলে ও কি এখানে ফিরে আসতে পারতো? দেখো, যেটা হয় আল্লাহর তরফ থেকেই হয়। উনি যেটা করেন মানুষকে ভালোর জন্যই করেন। তাই তোমরা এখান থেকে কেউ কোথাও যাবে না, সবাই একসাথে মিলে মিশে থাকবে। ওগো, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো না, কেউ কোথাও যাবে না। আমি আর কিছু বলতে চাচ্ছি না। ওরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি অনেকবার অনেক সিদ্ধান্ত ওদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই আমার পক্ষে সম্ভব না আর ছেলের লাইফ নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো। সিনথিয়া বারবার বারণ করতে লাগলো এখানে থাকবে না, আর সাহারা জোর করতে লাগলো যেন এখানেই থেকে যায়। আব্বু আম্মু শেষে দুজনেই রাজি হলো। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে ঈশানের সব ইমোশনালি কথা শুনে মেয়েটা এখানে থাকার জন্য রাজি হলো। শেষে সাহারা রুমে চলে আসলো। সবাই কথা বলছিল, এরই মাঝে সিনথিয়া সাহারাকে রুমে চলে আসতে দেখে সব কিছু মিলিয়ে মেয়েটার বুকের ভিতরটা ভারী হয়ে আছে। গত 6 মাস যাবৎ যাকে ভালোবেসে আসছে, একটু 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 করে, যার জন্য এক আকাশ পরিমাণ অনুভূতি ভিতরে জমিয়ে রেখেছিল, সে মানুষটা এখন অন্য কারো স্বামী। আর যার সাথে বিয়ে হবার পর এত বেশি তাকে ভালোবেসেছিল, তাকে ভালোবাসার পর আবার তাকে হারিয়ে অন্য কাউকে বিয়ে করেছে। সারা নিজের কপালের দোষ দিয়ে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সব কিছু মেনে নেওয়া এত সহজেই সম্ভব, তবে সারা জানে আজকের পর আর ঈশানের লাইফে ওর কোনো গুরুত্ব থাকবে না। এমনিতেও লোকটা ওকে যে খুব বেশি কেয়ার করে কিংবা ভালোবাসা দেখায় তেমনটা নয়। গত 6 মাসে তো দেখেছে, আর এখন যখন তার ভালোবাসাটা ফিরে এসেছে, তাহলে এখন আর এ বাড়িতে ওর থাকার খুব বেশি প্রয়োজন বা উচিত হবে না। বিষয়টা ভেবেই সাহারা চোখের পানি মুছে নিল। ব্যালকনিতে ঘন্টাখানিক দাঁড়িয়েছিল মেয়েটা, মাথাটা বেশ ধরে এসেছে। তারপর রুমে এসে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গিয়েছিল কান্না করতে করতে নিজেও জানে না। ঘুম ভাঙতেই বুঝতে পারলো ঈশান রুমে নেই। ছেলেটা বাসাতে থাকলে আসে পাশেই থাকে, কিন্তু আজকে রুমে নেই। তারপর যখন দুপুরের ঘটনাটা মনে পড়ল, তখন মনে হলো আজকের পর হয়তো এ বাড়িতে থাকলে ওকে একা রুমটাতেই থাকতে হবে। আর একা রুমে থাকাটা ওর অভ্যেস নেই, তাই বিষয়টা কিছুক্ষণ সময় নিয়ে ভাবলো। সারা ফ্রেশ হয়ে এসে ভাবলো আজকেই বাসায় চলে যাওয়া উচিত। এখানে থেকে অন্তত ওদের এরকম ভালোবাসাটা দেখে সহ্য করতে পারবে না। হিংসে তো হবে, তবে সেটা ওদের ভালোবাসা নিয়ে নয়। এখানে থেকে সামান্য পরিমাণে ভালোবাসাটুকু যে ঈশানের থেকে পায়নি সেটা ভেবেই। এতদিনে যেহেতু পায়নি, আর এখন পাবার কোনো সম্ভাবনাও নেই, কথাটা ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল সাহারা। তারপর লাগেজটা বের করে নিজের কাপড় চোপড়গুলো গোছাতে লাগলো। আজ এই বাড়িতে শেষ দিন, সন্ধ্যার মুখেই বাসা থেকে বেরোবে। ঈশান তাকে বাধা দিবে না, মেয়েটা এতদিনে সেটা বুঝে গেছে। সাহারার মনে হচ্ছে যে মানুষটা ওর সাথে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না কথা বলতে, সেই মানুষটা ওকে আটকানোর চেষ্টা করবে, সেটা ভাবা কল্পনা ছাড়া কিছুই নয়। বিষয়টা ভেবেই মেয়েটা ব্যাগ গোছাতে লাগলো। নিজের একা একা বিড়বিড় করছিল নিজের ভাগ্য নিয়ে। আবার মাঝে মাঝে নিজেরই হাসি পাচ্ছিল যে এত কিছুর পরেও যে মানুষের সাথে বিয়ের কথা চলছিল, তাকে বিয়ে তো করলো, কিন্তু 6 মাসের বেশি তার সাথে সংসার করাটা আর হলো না সাহারার।
কথাগুলো এক মনে ভাবছিল সাহারা। এরই মাঝে কেউ একজন রুমে ঢুকলো। সাহারা ভাবলো হয়তো ঈশান এসেছে, তাই আর পিছনে ফিরল না। ব্যাগটা গোছানো সম্পন্ন হলো, কিন্তু চেনটা লাগাতে পারছিল না। তখন কেউ একজন পাশে এসে দাঁড়ালো, তারপর হঠাৎই প্রশ্ন করে বসলো। কি করছো তুমি? ব্যাগ গুজেছিলাম, ভাবছি আজকেই বাসায় চলে যাব। সাহারা আনমনেই প্রশ্নটার উত্তর দিয়ে ফেলল। তারপর যখন মনে হলো যে এই কণ্ঠটা তো ঈশানের নয়, কারণ কণ্ঠটা একটু আগেই শুনেছে, ভেবে এবার পাশে তাকিয়ে দেখলো সিনথিয়া দাঁড়িয়ে আছে, কেমন অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। এবার সাহারা মেয়েটার হাত ধরে ওকে বেডে বসিয়ে দিয়ে বলতে লাগলো। আরে আপু, তুমি বসো। তুমি কোথায় যাচ্ছ? কি যেন বলছিলে, আরেকবার বলো তো। বাসায় চলে যাব ভাবছি, তাই আর কি। বাসায় কেন যাবে? তো আমি এই বাসাতে থেকেই বা কী আর করবো? তোমার স্বামীকে এতদিন দেখে রাখার দায়িত্ব ছিল, সেটা করেছি। এখন আমার দায়িত্ব শেষ। আমার আর কোনো দায়িত্ব এগিয়ে চাইছি না যে তোমাদের মাঝে কোনো বাধা হতে। কিন্তু তোমার যাওয়া হচ্ছে না বোন। আমি যদি না যেতে দেই, তুমি তো যেতে পারবে না এখান থেকে। যার আটকানোর সে আটকাবে না, তাহলে তুমি আমাকে আটকে রাখবে কী করে? ঈশান কিছু না বলেও আমি তোমাকে জোর করে এখানে রেখে দিব, যেতে দিব না। কিন্তু কেন? কারণ ঈশানের প্রতি আমার ঠিক যতটুকু অধিকার আছে, ঠিক ততখানি অধিকার তোমারও আছে। তুমি ওর দ্বিতীয় স্ত্রী, আর দায়িত্ব কর্তব্য হলেও তুমি ওর স্ত্রী। তাই তোমার এখান থেকে যাওয়া হচ্ছে না। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। অধিকার? কিসের অধিকার? জিনিসটা কেমন হয় সেটা এই বাসাতে আসার পর ভুলেই গেছি। আর এইসব কথা বলে আমাকে ওনার মতো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবে না আপু। আসলে আমি ভেবেছিলাম তুমি যেদিন ফিরে আসবে আমি সেই দিনই এখান থেকে চলে যাব, কারণ আমি জানি ওনার লাইফে আমার কোনো জায়গা নেই। খামোখা আমি তোমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম দেখেও। সাহারা কথাগুলো বলতে এবার সিনথিয়া জোর করে ওর হাতটা ধরে পাশে বসিয়ে দিল। সিনথিয়ার এরকম কর্মকাণ্ডে এবার সাহারা ওর দিকে অবাক চোখে তাকালো। সিনথিয়া সাহারার মুখের পাশে হাত রাখতেই এই মেয়েটা মাথা নিচু করে ফেলল, তারপর বলতে আরম্ভ করলো। সবচেয়ে বেশি অবাক লাগছে কি জানো তো? আমি প্রথমে ভেবেছিলাম ঈশান তোমাকে ভালোবাসে, আর এতদিনে হয়তো তোমরা ফ্যামিলি প্ল্যানিংও করে ফেলেছো। কিন্তু তোমার মুখ থেকে যে কথা শুনলাম, ঈশানের মুখ থেকেও সেই একই কথাই শুনলাম। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে বাসা ছেড়ে চলে যেত, কিন্তু তুমি এতদিন পড়েছিলে ওর ভালোবাসা পাওয়ার জন্য। আর এখন হয়তো ভাবছো আমি ফিরে এসেছি তাই ঈশান আর তোমার দিকে ফিরেও তাকাবে না। তেমনটা হবে না। আমি ঈশানকে বলবো। ভুলে কয়ে কাউকে ভালোবাসানো যায় না আপু। উনি আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবেন না, তাই এসব কথা আমাকে বোঝাতে পারবে না। কোনো বাচ্চা নয় যে এসব বোঝালেই আমি বুঝবো। আরে বাবা, আমার কথা তো শুনবে। আমি তোমাকে সম্পূর্ণ কথাটা বলার আগেই তুমি এসব কথা কেন বলছো? আমার তোমাকে মূল কথাটাই বলা হয়নি। সাহারা অবাক চোখে তাকালেই সিনথিয়া ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো। আমি ঈশানকে কখনো বাবা হওয়ার অনুভূতিটা দিতে পারবো না আপু। তাই আমি ভেবেছিলাম যে ঈশান যদি আমার জন্য অপেক্ষা করে, এখানে ফিরে এসে ওকে দ্বিতীয় বিয়ের কথা বলবো। কিন্তু ছেলেটা যে সেটা করেছে আমি জানতাম না। প্রথমে খানিকটা রাগ হলেও এখন যখন মনে পড়লো এটা আমি ভেবেছিলাম, তখন মনে হয়েছে যেহেতু এত ভালো একটা মানুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে আছে, তাহলে না হয় সংসারটা ভাগাভাগি করেই নিই। অনেক স্বামী তো আছে স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে নেয়। সেখানে ঈশান বাবার কথা রাখতে গিয়ে বিয়ে করেছে, আর আমি এতে অসন্তুষ্ট নই আবু। তারপর এইটুকু ভালো লাগছে যে তুমি এতগুলো দিন ওর জন্য অপেক্ষা করেছো, আরও তোমাকে একটু ভালোবাসেনি। সেজন্য এখন আমার খুশি হওয়ার কথা থাকলেও আমি আফসোস করছি এজন্য যে এতদিনে যদি তোমাদের মাঝে ভালোবাসা কিংবা স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকতো, তাহলে আমি এসে আমু ডাকটা শুনতে পারতাম। মানে আমি কিছু বুঝতে পারছি না আপু। আমি না বোঝার মতো কিছু বলছি না। সেদিনের কড়া অ্যাক্সিডেন্টের ফলে আমার মা হওয়ার ক্ষমতাটা হারিয়ে যাই। প্রথমে বিষয়টা মানতে পারছিলাম না। ডক্টরকে দিয়ে বারবার যখন চেক করাই, তখন ওরা বলে যে মা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যদি ট্রাই করি তাহলে হয়তো আমার মৃত্যু হতে পারে। তাই আমি চেয়েছি বাকি জীবনটা হয়তো এমন করেই কাটাতে হবে। ঈশানের ভালোবাসা ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। তাই ফিরে এসেছিলাম স্মৃতিশক্তি ফেরার পরে।
এসে এরকম কিছু দেখলাম, তাই তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমার ভালোবাসার মানুষটাকে এতদিন ধরে যে আগলে রেখেছো, আমি আমার ভালোবাসার মানুষ থেকে যতটুকু ভালোবাসা প্রাপ্য অধিকারী, ঠিক ততটুকু অধিকারী তুমিও। তুমি যেতে চাইলেও আমি এখান থেকে যেতে চাইবো না। দয়া করে এরকম সিদ্ধান্ত নিও না আপু। কিন্তু ওনার লাইফে আমার কোনো জায়গা আছে, অনেকখানি জোরে আছে। ঈশান নিজেই বলেছে তোমাকে কোথাও যেতে দিবে না। তুমি না হয় ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখো। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা চলল। এবার সিনথিয়া হঠাৎ করেই সাহারাকে একটা প্রশ্ন করে বসলো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে প্রথম দেখাতেই চিনলে কি করে? আসলে উনি আমাকে আপনার ছবি দেখিয়েছিল, তাই চিনতে পেরেছি। আর যে মানুষটার কথা এত বলে তাকে দেখার লোভটা আসলে সামলাতে পারিনি, তাই বারবার তোমার কথা জিজ্ঞেস করলে তখন ফোন থেকে তোমার ছবি দেখেছিল, তখন থেকেই চিনি তোমাকে। সেটা না হয় বুঝলাম। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তুমি এই গেস্ট রুমে কেন থাকো, আর ঈশানের রুমে না গিয়ে এখানে থাকো যে? বিয়ের পর থেকে এখানেই থাকি। আর যখন ওনার রুমের কথা জিজ্ঞেস করেছিলাম তখন আম্মু বলেছে যে উনি নাকি ওই রুমে তুমি ব্যতীত অন্য কারোর প্রবেশ নিষেধ করে দিয়েছিল। ওই রুমটা এখন আর ব্যবহার হয় না বিয়ের পর থেকেই। উনি হয়তো এখানে থাকে, তবে ওই রুমে আমাকে কখনো যেতে দেয় না, বারণ করে দিয়েছে। সিনথিয়া সাহারার মুখে এমন দ্বারা কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আলতো করে মেয়েটাকে জড়িয়ে ধরতেই সাহারা তখন ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটার কান্নার কারণ ও বুঝতে পারছে। সাহারা কিছুক্ষণ যাবৎ কান্নাকাটি করলো। একটা সময় সিনথিয়া ওকে ছাড়িয়ে নিল আর বোঝাতে লাগলো। সিনথিয়া ভাবলো যে মিলেমিশে থাকবে, কিন্তু ঈশান এই মেয়েটাকে স্বীকৃতি দেবে। বিষয়টা নিয়ে ভেবেই অনেক বেশি সিনথিয়ার ভয় লাগছিল। বিষয়টা নিয়ে অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে বোঝানোর পরে বোঝাতে রাজি হলো, কিন্তু ও বলেছে ঈশান যদি নিজে থেকে বলে তবেই থাকবে, না হলে থাকবে না। সিনথিয়া সাহারাকে বুঝিয়ে মেয়েটাকে নিচে আনলো। তারপর একসাথে ডিনার করে সবাই রুমে গেল। আজও বিষয়, আজকে সিনথিয়া সাহারার সাথে ঈশানের রুমেই আসলো না। সাহারা একাই রুমে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সিনথিয়ার রুমে ঈশানকে দেখে বারবার বলল ওর রুমে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটার কোনো কথাই শুনলো না ঈশান। উল্টো বেডে এসে শুয়ে ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরতেই সিনথিয়া জোর করে ঈশানকে ছাড়িয়ে নিল। তারপর ঈশানের মুখের পাশে হাত দিয়ে বলতে লাগলো, আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি ওকে একটু ভালোবাসো না, তাই না? বিশ্বাস করো, আমি কখনো ছুঁয়ে পর্যন্ত দেখিনি। ভুলবশত মাঝে মাঝে দুই একবার ঘুমের করে জড়িয়ে ধরেছি, কিন্তু বকাঝকা করিনি। সকালবেলা উঠে কিন্তু এখন থেকে বাসবে। এখন থেকে ওকে সত্যি বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, আদর করবে। ঠিক আমাকে যতটুকু ভালোবাসো, ওকে ততটা ভালো না বাসতে পারলেও কিছুটা অন্তত ভালোবাসবে। কারণ আমি চাই মেয়েটা আমাদের সাথে থাক। যে মেয়ে কিনা আমার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, যে কিনা তোমাকে কখনো ফোর্স করেনি, নিজের মায়ায় ফেলতে চাইনি, সেই মেয়ের থেকে ভালো কাউকে আমি তোমার জন্য আর পেতাম না। মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারবে। তাছাড়া ওর কি দোষ বলো তো? তোমার উপর ভরসা করে তোমার আব্বু আম্মুর কথাতে এই বাড়িতে এসেছিল। এখন যদি তুমি ওকে তাড়িয়ে দাও, কিংবা স্বামীর ভালোবাসা ছাড়া এখান থেকে চলে যাই, সমাজে মানুষ ওকে হাজারটা কথা বলবে। আর তুমি না বলেছিলে ও এখানে থেকে কোথাও যাবে না? হ্যাঁ বলেছিলাম, ওকে তো যেতে বলিনি কোথাও, এখানেই থাকবে। কিন্তু কোন ভিত্তিতে থাকবে, আর কোন বিশ্বাসে থাকবে? কিসের জন্যই বা এখানে থাকবে বলো তো? কেন? আমার স্ত্রী। মুখে বললেই কি স্ত্রী হয়ে যায়? স্ত্রীর দায়িত্বটা কখনো পালন করেছো? 6 মাসে যখন তোমাদের মাঝে কোনো সখ্যতা তৈরি হয়নি, তাহলে কখনো তৈরি হবে বলে আমার মনে হয় না। একটা মেয়ে কোন আশায় এখানে পড়ে থাকবে বলো? শুধু এই স্ত্রী নামক মানুষটা হয়েও যখন দেখবে তুমি আমাকে ভালোবাসো, তখনও কি খারাপ লাগবে? একটা মেয়ে হিসেবে ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। এই বিপরীত কাজটা যদি তোমার সাথে হতো, আমি যদি তোমাকে রেখে অন্য কারোর সাথে। কখনোই না। তাই বলছি, আর তুমি ওকে ভালোবাসবে। আমার মতো করে না হলেও তোমাকে ওকে ভালোবাসতে হবে ঈশান। কারণ ও অনেক আশা নিয়ে এখানে এতদিন পড়েছিল, ভেবেছিল যে আমাকে দেখবে, আর সবচেয়ে বড় বিষয়, তোমাকে সবসময় আগলে রেখেছে। আমি বুঝতে পারছি ওর জন্যই তুমি এতটা সহজ আর স্বাভাবিক। ও তোমাকে সব সময় ভালোবেসে এসেছে। আমি ওর মুখ দেখে সেটা বুঝতে পেরেছি। কত কান্নাকাটি করছিল মেয়েটা জানো?
ওর জায়গায় আমি থাকলে কি তুমি আমাকে তাড়িয়ে দিতে বলো? আমি সবই বুঝতে পারছি, কিন্তু ওকে ভালোবাসবে কি করে বলো? ভালোবাসতে হবে না, তবে মায়া জিনিসটা তো ওর প্রতি আছে তোমার। তা তো আছে, এতগুলো দিন ধরে মানুষটা আমার সাথে আছে। তাছাড়া মেয়েটা যখন কান্নাকাটি করে কেন জানি খুব বেশি খারাপ লাগে, বুকের মাঝে ঝড় বয়ে যায়। জানি না ওকে এই কষ্টের মধ্যে থেকে কিভাবে বের করে আনবো, তবে ওর এই কান্নাটা আমি সহ্য করতে পারি না, জানো। ব্যাস, সিম্পল। দ্বিতীয়বারও কাউকে ভালোবাসা চাই। প্রথমে স্ত্রী থাকতেও দ্বিতীয় বউকে যে একটু হলেও ভালোবাসা যায়, সেটা তুমিও বুঝতে পারবে। ওকে একটা বেবি দিয়ে দাও, দেখো তোমাদের একটা বেবি চলে আসলে তখন ওকে ভালোবাসতে বাধ্য হবে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি ওকেই ভালোবাসবে, দেখো। কি বলছো তুমি এগুলা? তাছাড়া বেবি দিলে তোমাকে আগে দিব, তারপর ওর কথা আমি ভেবে দেখবো। আর ওকে যদি এখন এগুলোর জন্য ভালোবাসি তাহলে ও ভাববে শারীরিক চাহিদার জন্য। যাই হোক, ওকে তোমার ভালোবাসতেই হবে। আর যা খুশি তাই তুমি ভাবতে পারো। তারপরও ওকে তোমার কাছে টেনে নিতেই হবে ঈশান, কারণ আমি অক্ষম। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। কারণ আমি তোমাকে কখনো বাবা ডাক শোনার সেই সুখটা দিতে পারবো না ঈশান। অ্যাক্সিডেন্টের কারণে আমার মা হবার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ভেবেছিলাম ফিরে এসে তোমাকে দ্বিতীয় বিয়ের কথা বলবো। এই জন্যই ভেবেছিলাম যে আব্বু আম্মু সব জানতে পারলে হয়তো কখনোই আমাকে আর মেনে নেবে না। আর আমিও ভেবেছিলাম তোমাকে দ্বিতীয় বিয়ের কথা বলবো, যদি বিয়েটা না করে থাকো। আর এসে দেখলাম যখন বিয়ে করে নিয়েছো, আর এত ভালো একটা মেয়েকে বিয়ে করেছো যে সব কিছু জেনে শুনে সব কিছু মেনে তোমার সাথে আছে। তাই আমি চাইছি তুমি ওর মাধ্যমে আমাকে আম্মু ডাকটা শোনার একটা সৌভাগ্য করে দাও। তুমি অন্তত আর যাই হোক মেয়েটাকে অবহেলা করো না। সাহারা অনেক ভালো মনের একজন মানুষ, সেটাই কয়েক ঘন্টাতে আমি বুঝে গেছি। না হলে এরকম একটা মেয়ে অন্য কারোর জন্য স্বামী থেকে দূরে থাকতে পারে না। যাই হোক, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, সামান্য পরিমাণে যদি ভালোবেসে থাকো, তুমি আমার রিকোয়েস্টটুকু রাখবে। ঈশান সিনথিয়ার কোনো কথাই মানতে পারছিল না যে মেয়েটা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল আর এখন মা হতে পারবে না। এসব বিষয়ে মনটা খারাপ হয়ে রইল। অন্যদিকে সিনথিয়া ওকে সাহারার রুমে যেতে বললে ঈশান বারণ করলো, আর ঈশান ওর সাথে আজকে রাতটা অন্তত থাকার কথাটা বলল। আর সিনথিয়া সারা রাত ধরে ঈশানকে বলল মেয়েটাকে একটা বেবি দিয়ে দিতে। আর বেবি নেওয়ার কথা বললে তখন ঈশান বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। ঈশানের বিশ্বাসই হচ্ছিল না বিষয়টা, তাই 2-1 দিনের মাঝে সিনথিয়াকে নিয়ে ডক্টরের কাছে গেল। বিষয়টা চেক করে ডক্টরের থেকে কনফার্ম হলো। ঈশান খানিকটা ভেঙে পড়ল। 1 সপ্তাহের মাথায় সেদিন সিনথিয়া কান্নাকাটি করে ওকে বলেছিল, বুঝেছি, তুমি আমার কোনো কথা রাখবে না। আমি বলেছি তুমি ওকে একটু ভালোবাসলে দেখবে তোমাদের একটা বেবি চলে আসবে। নিজের থেকে একটু ভালোবাসতে পারো। মেয়েটা কোন আশায় এই বাড়িতে পড়ে থাকবে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি ওকে ভালোবাসতে না পারো তাহলে আমাকে বলে দাও, আমি এখান থেকে চলে যাই। সাহারা আর আমি এখান থেকে চলে যাই, তারপরে তুমি তোমার ধরে বসে থেকো। ঈশান সিনথিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে 1000 বার বোঝানোর চেষ্টা করলেও মেয়েটা বুঝলো না। ঈশান উপায় না পেয়ে ওকে কথা দিল যে সাহারাকে ভালোবাসবে, নিজের করে নেবে। তারপরও ঈশানের কথাটা শুনে সিনথিয়ার বিশ্বাস হচ্ছিল না, তাই বারবার বলছিল সাহারার রুমে গিয়ে থাকতে। কিন্তু ঈশান শেষে মেয়েটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠিক আছে, আজকে রাতটা না হয় তোমার সাথে থাকি, আর তাছাড়া কাল তো ওর সাথেই ছিলাম। আজকে তোমার সাথে থাকি, কালকে থেকে ওর সাথে থাকবো, কেমন? অনেক বোঝানোর পর মেয়েটাকে কিছুটা বোঝানো গেল, কান্নাকাটি করতে লাগলো। ঈশান ভাবলো নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আর তাছাড়া সিনথিয়া যেহেতু ফিরে এসেছে আর ওর যেহেতু নিজেই চাইছে, তাহলে কেন নয়? আর সাহারার কি দোষ? ও তো একটা মেয়ে। দিন শেষে ভালোবাসাটা কিছুটা ওরও প্রাপ্য। তাই বিষয়টা নিয়ে সারা দিন যাবৎ ভেবেছে। সন্ধ্যার মুখে ঈশান বাসায় এসেছে। বাসায় এসে সাহারার সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা ওকে এড়িয়ে গেল। কেন জানি সব সময় সাহারা ঈশানকে ইগনোর করতে থাকে। সিনথিয়া বিষয়টা নিয়ে কিছুক্ষণ যাবৎ ঈশানকে বকাঝকা করলো আর মেয়েটার রাগ ভাঙানোর চেষ্টা করার কথা বলতে লাগলো। সাহারা ডিনার করে তারপর রুমে আসলো। ঘুমানোর আগে ঈশান ওর রুমে আসতেই মেয়েটা খানিকটা অবাক হলো। সাহারা কাপড় গোছাচ্ছিল, এরই মাঝখানে দরজাটা লাগাতেই মেয়েটা কিছুটা হকচকিয়ে উঠল। তারপরও তেমন কোনো রেসপন্স করলো না। সাহারা জানে এখন ঈশান এসে শুয়ে পড়বে।
ওর সাথে কোনো কথা বলবে না, এটাই নিত্যদিন হয়ে আসছে। কিন্তু ওর ধারণাকে নিমেষের মধ্যেই পাল্টে গেল। ঈশান এসে ওর পিছনে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই সাহারাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় নাক ডুবিয়ে দিল। পেটের উপর এক হাত রেখে এবার স্লাইড করতেই মেয়েটা খানিকটা কেঁপে উঠল। নিমেষের মধ্যেই সাহারার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর ঘাড়ে কয়েকটা কিস করতেই তখন সাহারা বলতে লাগলো, আপনি এখানে যে? কেন, বইয়ের রুমে আসতে পারি না নাকি বউ এরকম কিছু আশা করেনি? না, আগে কখনো এরকম হয়নি তো, তাই। কিন্তু এখন থেকে হবে, কারণ এখন থেকে আমি আমার এই বউটাকেও সমান পরিমাণে ভালোবাসবো। যেন তোমার কখনো মনে না হয় যে আমি আমার পছন্দ স্ত্রীকেই শুধু ভালোবাসি। তাকে ভালোবেসে বিয়ে করলো, এখন আমার এই ছোট্ট বউটার অধিকার আছে আমার ভালোবাসা পাবার। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এসব কথা। আপনি ভুলভাল কিছু একটা খেয়েছেন, তাই তো? বউকে ভালোবাসার জন্য যদি ভুলভাল কিছু খেতে হয় আর ভুলভাল কিছু খেয়ে যদি তাকে আদর করতে হয়, তাহলে তো অনেকক্ষণ ধরে বউকে আদর করা যাবে। সাহারার এই মুহূর্তে লজ্জা লাগার কথা থাকলেও মেয়েটা লজ্জা পেল না। মেয়েটা ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ফিরতেই এবার ঈশান সাহারার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। সাথে সাথে মেয়েটা চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকাতেই তখন ঈশান ওর ঘাড়ে আর গলায় আবারও নাক ডোবাতেই মেয়েটা চোখ বন্ধ করে নিল। ঈশানের গলাটা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সাহারা। প্রথমে কেমন অবাক মনে হলেও ছেলেটার এরকম কর্মকাণ্ডে বারবার মনে হচ্ছে এই বুঝি ঈশান ওকে ভালোবাসে, ভালোবাসার এক সাম্রাজ্যে নিয়ে যাবে। বিষয়টা ভেবেই সাহারা যখন ঈশানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো, একটা সময় ঈশান ওকে ছাড়িয়ে নিতেই খেয়াল করলো মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ঈশান ওর চোখের পানি মুছিয়ে দিল, দুই হাত মুখের পাশে রেখে তারপর কপালে একটা চুমু দিতেই সাহারা ওর টি শার্টের কলারটা খামচে ধরে বলতে আরম্ভ করলো, ঈশান, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার কাছে এসেছেন। আপনি আমাকে নিচে থেকে ভালোবাসতে আরম্ভ করেছেন। আমি কখনো ভাবতেই পারিনি যে আপনি আমাকে এমন করে স্পর্শ করবেন। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন শেষ হয়ে গেলে আপনিও আমার কাছ থেকে কাছে আর আসবেন না কখনো, তাই না? না রে বাবা, তোমাকে ভালোবাসে এসেছি। তাছাড়া আমার কি আব্বু ডাক শুনতে হবে না? তোমার কি আম্মু ডাক শুনতে ইচ্ছে করে না? সব কিছু ভেবে দেখলাম। তাছাড়া যেহেতু সিনথিয়া আম্মু হতে পারবে না, তাই চাইছিল তুমি আম্মু হও। আর তোমাকে যদি আমি একটা বেবির আম্মু বানিয়ে দিতে পারি, তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। প্রথম বইয়ের মতো করে না হলেও তো একটু হলেও ভালোবাসতে শুরু করেছি। যে মানুষটা এতদিন অপেক্ষা করেছে, বারবার আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেছে, তার ডাকটা তাহলে তিনি শুনবে না? বলো। সত্যি আমাকে একটু হলেও ভালোবাসেন তো? কোনো অবহেলা করবেন না তো? এক ডজন বেবির আম্মু বানিয়ে দিই, তারপর বুঝতে পারবে। বেবির দিকে তাকিয়ে হলেও তো বেবির আম্মুকে ভালোবাসতে হবে, তাই না? এবার সাহারার কিছুটা বিশ্বাস হলো। মেয়েটাকে কথাগুলো বোঝাতে ঈশান আলতো করে ওর ঠোঁটে একটা চুমু খেলো। সাথে সাথে সাহারা নিজের ঠোঁট দিয়ে ঠোঁটজোড়া বন্ধ করে রাখলো। সাহারা ঈশানের চুলগুলো খামচে ধরে রেসপন্স করলো। 5 মিনিট পর ঈশান ছেড়ে দিতেই তখন সাহারা বলতে আরম্ভ করলো, অনেক ভালোবাসা চাই কিন্তু আমি আজকে খুব বেশি আদর চাই। আপনি একটুও ছাড়তে পারবেন না আমাকে। সাহারার কথা বলা শেষ করার আগেই ঈশান ওকে পাজাকোলা করে তুলল। তারপর বেডে এনে শুয়ে দিতেই মেয়েটা অপলক নয়নে ওর দিকে তাকিয়ে রইল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।